নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারানা। রুমিন ফারানা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার আরো একটি বড় পরিচয় পারিবারিক সূত্রে বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক অলি আহাদের কন্যা তিনি। তো আমরা তার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। ব্যারিস্টার ফারানা, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই, যেটা আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে দেখতে পাচ্ছি, যে মানুষ জানতে চাইছে নির্বাচন কবে। তো আপনার কাছে কি খবর, নির্বাচন কবে? সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি, বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। আমরা সেনা প্রধানের কাছে এক সময় শুনেছিলাম 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। পরে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলেছেন। শেষমেশ আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে 2025-এর মধ্যে বা খুব বেশি হলে 26-এর জুন পর্যন্ত সময় তিনি নিয়েছেন, এর মধ্যে নির্বাচন হবে। আসলে এখন রাজনীতিটা এত ভোলেটাইল একটা অবস্থায় আছে বাংলাদেশে যে এখানে খুব নির্দিষ্ট করে কিছু বলাটা মুশকিল। কিন্তু তারপরেও আমরা আশা করছি যে 2025-এর মধ্যেই নির্বাচনটা হয়ে গেলে ভালো, বিকজ একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না। এবং দেশের এখন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অর্থনৈতিক পরিস্থিতি, আপনি যেদিকেই তাকান না কেন, এটা সবচেয়ে ভালো হ্যান্ডেল করতে পারবে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার। তো আমরা আশা করছি নির্বাচনটি দ্রুতই হবে। একটা জিনিস লক্ষ্য করছি যে বিএনপি, তারা অবশ্যই বড় দল, কিন্তু মানে তাদের একটা এই মুহূর্তে একটা বড় এজেন্ডা মনে হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ সরকার ঘোষণা করুক। তো নির্বাচন নিয়ে বিএনপির এই যে খানিকটা তর সইছে না মনোভাব দেখা যাচ্ছে, বা ক্রমাগত আপনাদের মহাসচিব তো পরশুদিন বলেওছেন যে মানে গণ অভ্যুত্থানে যেভাবে আন্দোলন করা হয়েছিল ঠিক সেইভাবে একটা আন্দোলনেও নামতে হবে এবং দিনক্ষণ ঘোষণা করতে হবে। তো ভোট এবং ভাতের অধিকার, তো বিএনপি এতটা মরিয়া কেন নির্বাচনের জন্য? বিএনপি এতটা মরিয়া, তার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু গত 4-5 মাসে যে বিপুল প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানের জন্ম এবং সূচনা, যে বিপুল প্রত্যাশা নিয়ে আগামীর বাংলাদেশ গঠনের যেই একটা লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম, সেখানে কিছুটা হোঁচট খেয়েছে আনডাউটেডলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। সো এই জায়গাগুলোতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত ভালোভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারে, একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পরিস্থিতি তত ভালোভাবে বা তত কম্পিটেন্টলি হ্যান্ডেল করা সম্ভব হয় না। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু গত 15 বছরে কোনো ভোট দিতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, কোনো নির্বাচনই বাংলাদেশে মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। সো দেখা গেছে যেই ছেলেটির বয়স হয়তো 2008 সালে 15, 16, 17 ছিল, সেই ছেলেটি কিন্তু এখন 30-32 বছর হয়ে গেছে। সে এত বছর পর্যন্ত কোনো ভোট দেয়নি। সো মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা আছে তার প্রতিনিধি নির্বাচন করবার, ভোট দেবার। সেই জায়গা থেকেও নির্বাচনটি দ্রুত হওয়া উচিত। 3 হচ্ছে, যত ডিলে হবে, অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে, তত বেশি দেশি বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনা বাড়বে। এবং একটা দেশ তো আসলে অনির্দিষ্ট কালের জন্য অনির্বাচিত সরকার নিয়ে চলতে পারে না। সো এই সকল কিছুর বিবেচনায় সম্ভবত বিএনপি মনে করছে দ্রুত নির্বাচন হওয়া উচিত। এবং আরেকটি যেটি দলীয় ফোরামের বিষয়, সেটি হচ্ছে যে দ্রুত নির্বাচন হলে বিএনপি আশা করছে যে তাদের সিট সংখ্যা অনেক বেশি হবে। যত সময় গড়াবে তত হয়তো বিএনপি কে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, বিকজ নানান জায়গা থেকে বিএনপির নেতা কর্মীদের নানান রকম
দুষ্কর্মের খবর আসছে, দল কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে পদ স্থগিত করা হচ্ছে বা বহিষ্কারের মতন শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাট তাতেও যে তৃণমূল একেবারে খুব সহি পথে যাচ্ছে বা খুব সাবধান হয়ে যাচ্ছে বিষয়টি তেমন নয়। আমি আমার এলাকার কথাই বলতে পারি। আমার এলাকায় দুটো উপজেলা নিয়ে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে একটা উপজেলার যিনি সাধারণ সম্পাদক তিনি মামলা বাণিজ্য নিয়ে ভীষণ ব্যস্ত, আরেক উপজেলায় যিনি সভাপতি তিনি জমি দখল এবং ওই নদী ভরাটের কাজ নিয়ে ব্যস্ত। তো এইসব দুষ্কর্ম আসলে কন্ট্রোল করবার জন্য একটা দ্রুত নির্বাচন সম্ভবত বিএনপি মনে করছে হওয়া উচিত। এই যে নির্বাচন হবে আপনারা প্রত্যাশা করছেন, এই নির্বাচনটা কি মানে কেমন হবে? এই নির্বাচনটা কি আওয়ামী লীগ তাদের এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে না, এবং মূলত গণ অভ্যুত্থানটা মূলত কেন একমাত্র উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সরকারের পতন ঘটানো, এবং পরবর্তীকালে আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী একটা মানে এজেন্ডা বাংলাদেশের রাজনীতিতে মানে খুব জোরালো ভাবে এই মুহূর্তে আছে। তো এই নির্বাচন আপনারা সবসময় বলেছেন যে নির্বাচনে বিরোধীদের কোনো স্থান থাকছে না, এখন আওয়ামী লীগ বিরোধী দল সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত তাদের প্রত্যেকেরই নির্বাচনে অংশ নেবার সুযোগ থাকা দরকার, এবং আওয়ামী লীগের যে দুষ্কর্ম, যেই গণহত্যা তারা চালিয়েছে, যেভাবে মানুষকে গুম করেছে, বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, সেগুলোর বিচার হতে হবে। ডেফিনেটলি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডে যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এমনও হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে গেলে একটি আসনও পাবে না, মানুষ তাদের ভোট দেবে না, সেটা হতেই পারে, কিন্তু নির্বাচনে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের অংশ নেবার সুযোগ থাকা উচিত। আপনার একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে না, আওয়ামী লীগের প্রায় 30-35% ভোট আছে, সেটা কমে গিয়ে হয়তো 25% হলেও আছে। মানে এই ভোটটা তাহলে কোন দিকে যেতে পারে বলে মনে হয়, যদি আপনি বলছেন যে একটি সিটও পাবে না? একটি সিটও পাবে না আমি বলছি মানে তর্কের খাতিরে, যে যদি আমরা ধরেও নেই যে নির্বাচনে গেলে মানুষ আওয়ামী লীগ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়ে কেউ আওয়ামী লীগকে ভোট দিল না, এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলছি, সেটাও যদি হয় তারপরেও আমি বলছি নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। আর আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগের রিজার্ভ ভোট, যেটা ডেফিনেটলি সেই রিজার্ভ ভোট যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হয় তাহলে সেটা বিভিন্ন দলের মধ্যে হয়তো ভাগ হয়ে যাবে বা তারা হয়তো ভোট দানে বিরত থাকবে, আমি ঠিক জানি না পরিস্থিতি কি হবে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে কি খুব অস্থিরতা তৈরি হতে পারে দেশে আবার? এটা কি আপনারা কোনো আশঙ্কা করছেন যে যেহেতু তাদের বিরুদ্ধে জাস্ট কয়েক মাস আগেই এরকম একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তারপরে একটা হিংসাত্মক পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখেছি আর কি? আওয়ামী লীগ গত 15 বছরে যা করেছে সেটা কেন্দ্র থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু তাদের অত্যাচারের কাহিনী ছড়িয়ে আছে। ধরুন গ্রামে বা ওয়ার্ড লেভেল পর্যায়ে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে লোকাল পিপলকে টর্চার করেছে, তাদের জমি দখল করেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে টর্চার করেছে বিভিন্ন সময়ে, তাদের মতের সঙ্গে না মিললেই তারা ভীষণ রকম বৈরী আচরণ করেছে, তার একটা প্রভাব কিন্তু মাঠে থাকবে। সেজন্যই আমি বলেছি যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে এবং আওয়ামী লীগের প্রার্থীরা যখন মাঠে প্রচারণায় নামবে, নির্বাচনে প্রচারণায় অংশ নেবে, তখন বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তাদের উপরে একটা মানে তাদের সঙ্গে এক ধরনের লড়াই ভোটের মাঠে হবে এবং সেই লড়াইটা আসলে রক্তপাতের দিকেও যেতে পারে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মাঠের পরিস্থিতি কিছুটা নাজুক তো হবেই। একটা জিনিস আমরা লক্ষ্য করছিলাম, আপনার বক্তব্য শুনেছি বা আপনাদের নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তারেক জিয়া তাদের বক্তব্য শুনেছিলাম যে অন্তর্বর্তী সরকার সম্পর্কে আপনারা বলছিলেন যে এই সরকারকে সফল হতে দিতে হবে, ব্যর্থ হতে দেওয়া চলবে না,
এবং বিএনপি তাদের পাশে থাকবে। কিন্তু ইদানিং যে কথাগুলো আমরা শুনছি, যেটা তার থেকে মনে হচ্ছে যে তখন যে একটা মধুচন্দ্রিমার আবহ দেখা গিয়েছিল, সেটা সম্ভবত কেটে গিয়েছে। মানে এর পেছনে আর কি কি কারণ আছে যেটা থেকে মনে হচ্ছে যে বিএনপি সরকারের সঙ্গে তার যে সম্পৃক্ততার জায়গাটি, সেটা বোধহয় খানিকটা এখন মুছে ফেলার ব্যাপারেই খুব আগ্রহী। বিষয়টিকে আমি আসলে সেভাবে দেখছি না। আমি মনে করি বিএনপি শুরু থেকেই কিন্তু একটা রোড ম্যাপ চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে অলমোস্ট প্রতিটা টক শোতে একটা কথা বলেছি, আবেদন করেছি সরকারের কাছে যে আপনারা একটি পরিষ্কার চিত্র আমাদেরকে দিন, যে আপনারা কি কি সংস্কার করতে চান, কত দিনের মধ্যে করতে চান, আপনাদের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি, এবং স্বল্প মেয়াদী সংস্কার বলতে আপনারা কি কি সংস্কারকে তার মধ্যে আনতে চাইছেন এবং কত দিনের মধ্যে করতে চাইছেন, মধ্যমেয়াদে কি কি সংস্কার করতে চাইছেন, কত দিনে করতে চাইছেন, দীর্ঘমেয়াদ যদি হয় সেটাতে কি কি সংস্কার থাকবে এবং কত দিনে আপনারা সেটি করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আমরা কিন্তু সরকারের কাছ থেকে সেরকম কোনো পরিষ্কার স্পষ্ট ধারণা পাইনি। এমনকি নির্বাচন কবে হবে সেটা নিয়েও কিন্তু আমরা দেখেছি এক একজন উপদেষ্টা এক এক ভাবে, এক এক রকম, এক এক সময় দিচ্ছেন। তো এক ধরনের আমি বলবো যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার অভাব তো লক্ষ্য করাই যাচ্ছে। তো সেই দিক থেকে একটা বড় রাজনৈতিক দল হিসেবে, এবং যেই দলটি গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন পর্যন্ত, তো তাদের মধ্যে একটা প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয় যে সরকার আসলে কি করতে চাইছে এবং কতদিন সময় তারা চাইছে। আপনি একটা কথা বলছিলেন যে এখনো আপনারা গণমানুষের মানে প্রত্যাশাকে ধারণ করেন। আপনার বিভিন্ন সময় কথা থেকে মনে হচ্ছে যে বিএনপির ভবিষ্যৎ নিয়ে বোধহয় আপনার মধ্যে খানিকটা সংশয়, উৎকণ্ঠা আছে। সেটা কেন? সেটা কি কারণ? বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে। বাংলাদেশের যেই লেজুর বৃত্তির রাজনীতি, যেই মানে দেশটা আমার বাপের রাজনীতি, এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে। বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু এই মানে ব্যক্তি পূজার রাজনীতি এবং লেজুর বৃত্তির রাজনীতি, তেলবাজির রাজনীতি, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া থাকার রাজনীতি, এবং ক্ষমতায় যেতে এবং থাকতে গিয়ে দেশটার 12টা বাজানোর রাজনীতি, এই জায়গাটা পরিবর্তন চাইছে এবং খুব শক্তভাবে চাইছে। এই নতুন স্পিরিটটা ধারণ করা, নতুন রাজনীতির সঙ্গে খাপ খাওয়ানো সার্টেনলি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোর জন্য একটি চ্যালেঞ্জ তো বটেই, এবং এই চ্যালেঞ্জ পুরনো রাজনৈতিক দলগুলো কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তার উপরেই আসলে এই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ভর করে। সো আমি শুধু বিএনপি বলে না, বাংলাদেশে গত 50 বছরে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ছিল তাদের সকলের ভবিষ্যৎ নিয়েই আসলে নতুন করে চিন্তা ভাবনার বিষয় এসছে, এবং যেই দল সবচেয়ে ভালো অ্যাকোমোডেট করতে পারবে, মানুষের চাওয়ার সঙ্গে রেজোনেট করতে পারবে, সেই দলগুলোই টিকে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে এখন যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা প্রায় এক ব্র্যাকেটেই রাখছে। এবং এখানেও একটি বিষয় আসছে, সেটা হচ্ছে যে পরিবার কেন্দ্রিক মানে নেতৃত্ব, হাসিনা পরিবার বা শেখ পরিবার, এখানে জিয়া পরিবার। তো এই ব্যাপারটা আপনি কি বলবেন, যে এখানেও তাহলে একটা সংস্কারের প্রশ্ন আছে, মানে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও তো একটা সংস্কারের বিষয় আছে। আমি যেটা মনে করি, উপমহাদেশে পরিবার খুব শক্ত ভূমিকা পালন করে। এটি কেবল বাংলাদেশ নয়, আমার পাশের দেশ ভারতেও কংগ্রেস কিন্তু পরিবারের ধারাই বহন করছে। আবার পাকিস্তানেও আমরা দেখতে পাচ্ছি ভুট্টো পরিবার এবং পারিবারিক রাজনীতির যে ধারা, সেটা পাকিস্তানেও আছে। তো উপমহাদেশে পরিবার একটি ভূমিকা রাখে রাজনীতিতে, অস্বীকারের কোনো উপায় নেই। দুই হচ্ছে, কেবলমাত্র পরিবারের সদস্য বলেই যে কোনো ব্যক্তি রাজনীতিতে অযোগ্য হবেন সেটা আমি মনে করি না। ব্যক্তির নিজস্ব যোগ্যতা, ক্যারিশমা এবং নেতা হবার যেই গুণাবলী, সেটা যদি ব্যক্তির মধ্যে উপস্থিত থাকে, তাহলে কেবলমাত্র পরিবারের লোক বলেই তাকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে বা তাকে নেতা বানানো যাবে না, বিষয়টি তেমন নয়। এটি আসলে ব্যক্তির নিজস্ব যোগ্যতা এবং কারিশমার উপরেই ছেড়ে দেওয়া উচিত। বিএনপি কেমন চলছে সেই ক্ষেত্রে?
আমি বলবো বিএনপি ভালো চলছে। ভালো চলছে এ কারণেই যে 17 বছর বিএনপি কে ভাঙার চেষ্টা হয়েছে, বিএনপি কে টুকরো টুকরো করার চেষ্টা হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরকে নানান ভাবে ভীতি এবং লোভ দেখানো হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরকে ভীষণ ভাবে টর্চার এবং নানান রকম বৈষম্যের শিকার হয়েছে বিএনপির নেতা কর্মী। দলটি কিন্তু টিকে গেছে এবং আমাকে বারবার, আমি যেহেতু মিডিয়া পার্সোনালিটি, আমাকে বারবারই আমাদের টকশো গুলোতে প্রশ্ন করা হয়েছে, এবার আপনারা কি করবেন, এখন আপনারা কি করবেন, আপনারা তো শেষ হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের বয়ান ধরে ধরে আমাকে প্রশ্ন করা হয়েছে এবং তখন আমি বলেছি যে কালের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু বিএনপি উত্তীর্ণ হয়েছে এবং একটা রাজনৈতিক দল শত প্রতিকূলতার মধ্যেও যে ঐক্যবদ্ধ থাকতে পারে এবং দল হিসেবে টিকে যেতে পারে, সেই পরীক্ষায় কিন্তু বিএনপি উত্তীর্ণ হয়েছে। এবং এর পরের যে পরীক্ষা, সেটা হচ্ছে নতুন রাজনীতি মোকাবেলার পরীক্ষা, যেটা আমি আপনাকে একটু আগেই বলছিলাম। সেটা হচ্ছে বিএনপির দ্বিতীয় পরীক্ষা। সেটাতে এখন বিএনপি কেমন করে সেটা সময় বলবে। আপনাদের নতুন প্রতিদ্বন্দ্বী সম্ভবত খুব শিগগিরই ময়দানে অবতীর্ণ হবে, সেটা হচ্ছে যে জনশক্তি দল, যেটা শোনা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের যে মানে জাতীয় নাগরিক কমিটি, তারা সংগঠন তৈরি করেছে এবং তারা একটি রাজনৈতিক দল গড়তে চলেছে, যেটাকে বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টি বলা হয়। এবং তারা বলছে যে বাংলাদেশের রাজনীতিতে প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, যেটা জেনারেল জিয়া তৈরি করেছিলেন যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তো এই নতুন প্রতিপক্ষ, তাদের সম্পর্কে আপনাদের কি অবস্থান? আমি মনে করি বাংলাদেশের যে কোনো নাগরিকের দল করবার অধিকার আছে, তবে সেই দলটি যদি ক্ষমতার অন্যায্য সুবিধার মধ্যে গড়ে ওঠে, তাহলে সেই ব্যাপারে তো মানুষ প্রশ্ন তুলবেই। এবং এই প্রশ্নটি আসলে সাধারণ মানুষেরও, যে আপনারা একই সঙ্গে সরকারেও আছেন, একই সঙ্গে আপনারা দলও গঠন করছেন এবং একই সঙ্গে আপনারা সরকারি নানান সুযোগ সুবিধাও নিচ্ছেন। এই প্রশ্নগুলোর জবাব তাদেরকেই মানুষের কাছে পরিষ্কার করতে হবে। আরেকটি রাজনৈতিক দলের এখানে আসলে মানে এটা মানুষের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। আচ্ছা, মানে আপনি বলছেন যে কিন্তু ওরা যে বিষয়টি, ওরা যে ন্যারেটিভটি সাজাচ্ছে, সেটাতে কিন্তু ওরা বলছে যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক সরকার, তাকে বিদায় করে আরেকটি একই সরকার যারা লুটতরাজ করার মানে অতীত রয়েছে, তাদেরকে আনাটা, আটকানোটাও তাদের কাছে সমান পরিমাণে চ্যালেঞ্জ। অর্থাৎ তারা বিএনপিকেও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে, খালেদা জিয়াকেও কিন্তু শেখ হাসিনার সঙ্গে একই বন্ধনীতে রাখার কথা বলছে, তাদের কথাবার্তা থেকে স্থায়ী মানে প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং কিভাবে এটাকে মোকাবিলা করবেন, মানে আপনাদের যুক্তিটা কি, কাউন্টার বক্তব্যটা কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়াকে তুলনা করাটা খুবই হাস্যকর। হাস্যকর এ কারণেই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য একটার পর একটা ইলেকশন ম্যানিপুলেট করেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, শেখ হাসিনা প্রথম সুযোগেই নিজের দলের কথা একবারও চিন্তা না করে দেশ থেকে পালিয়ে গেছে। অন দি আদার হ্যান্ড, বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা, 90 উত্তর একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করেছে। বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে গেছে, দেশ থেকে উনি যাওয়ার কথা চিন্তাও করেন নাই। এবং খালেদা জিয়া আজকে যে তার শারীরিক অবস্থা, তার জন্য শেখ হাসিনার বর্বর নির্যাতন দায়ী। তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, চিকিৎসার সুযোগ দেয়া হয়নি, কিন্তু তারপরেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে যান নাই। এবং তার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতিও, 17 বছর অক্লান্ত পরিশ্রমের পরেও আওয়ামী লীগ কিন্তু দুর্নীতি দেখাতে পারে নাই। মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, কিন্তু প্রমাণ করতে পারে নাই। সুতরাং আমি মনে করি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক পাল্লায় মাপাটা খুবই হাস্যকর এবং মানুষ এটা গ্রহণও করে না। আর 2 হচ্ছে, আপনি যেটি বলছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই বিলোপটা যদি বাংলাদেশে করা যায়, এবং সেটা তো আসলে একদিনে সম্ভব নয়, একটা ব্যবস্থা গড়ে উঠেছে 50 বছরে, এটাকে আসলে আপনি কি করে 50 দিনে বা ধরেন 5 মাসে আপনি সেটাকে সরাবেন, এটা সম্ভব নয়। তবে ডেফিনেটলি এই আওয়াজটা যেহেতু উঠেছে, আমি বিশ্বাস করি এই আওয়াজটা যদি আপনি একেবারে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং মানুষের মধ্যে সেই সচেতনতাটা আনতে পারেন যে তারা বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে তারা
মর্যাদার অধিকারী এবং বাংলাদেশের রাজনীতি কি ধরনের হবে, কেমন ব্যক্তিরা সেই রাজনীতি করবে, কেমন নেতা দ্বারা তারা আসলে পরিচালিত হতে চায়, শাসিত বলছি না, পরিচালিত হতে চায়, সেই বোধ যদি তাদের মধ্যে আপনি জাগ্রত করতে পারেন, অটোমেটিক্যালি পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনি অনেকদিন রাজনীতি করছেন এবং সংসদে আপনাকে যথেষ্ট সক্রিয় দেখেছি এবং আপনি একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি আপনি যথেষ্ট মানে পরিচিত মুখ। তো আমি সেই কারণেই জানতে চাইছি পলিটিশিয়ান হিসেবে আপনার উপলব্ধি যে আওয়ামী লীগের রিভাইভালটাকে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের রিভাইভালটা কিভাবে সম্ভব? কারণ আপনি বলছেন যে তাদের একটা বড় সমর্থন বেস আছে, 25% ভোটটা তো নিশ্চয়ই আপনিও মনে করেন যে যথেষ্ট ভোট আর কি একটা সরকারের জন্য, তো মানে একটা দলের জন্য। তো আপনি এইটাকে কিভাবে মানে আপনার ওপিনিয়নটা কি যে আওয়ামী লীগের রিভাইভালটা কিভাবে সম্ভব? আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব আছে, যার পুরোটাই পরিবার কেন্দ্রিক নেতৃত্ব, আমি শুধু শেখ হাসিনার কথা বলছি না, নামের আগে শেখ আছে এরকম প্রায় প্রত্যেকেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে আছে, তাদেরকে সরে যেতে হবে। নতুন নেতৃত্ব তৈরি করে এবং নতুন নেতৃত্বকে প্রমাণ করে আসতে হবে যে তারা বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করবে। নতুন নেতৃত্বকে প্রমাণ করতে হবে তার কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং দলকে পরিচালনার মাধ্যমে যে তারা পুরনো যেই ধ্যান ধারণা যে দেশটা আমার বাপের, এই দেশ আমার বাপ করে গেছে এবং আমি যা খুশি তাই করতে পারি, এই ধারণা থেকে বের হয়ে মানুষকে সম্মান দিয়ে, মানুষের ক্ষমতাকে অ্যাকনলেজ করে, স্বীকৃতি দিয়ে যদি তারা রাজনীতি করতে পারে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে ভবিষ্যতে রাজনীতিতে ফেরা সম্ভব। তবে এই ভবিষ্যৎটা কিন্তু খুব নিকট ভবিষ্যৎ নয়, তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তাদেরকে প্রতি পদে পদে পরীক্ষা দিয়ে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজনীতিতে আবার জায়গা করতে হবে, নতুন মুখ আনতে হবে এবং সেই নতুন মুখ যেন যেই ধারার রাজনীতি আওয়ামী লীগ গত কয়েক বছরে করে গেছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আরেকটা বিষয়, বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমাশীল এবং সহিষ্ণু, এর প্রমাণ বাংলাদেশের মানুষ বহুবার দিয়েছে। আমি বিস্মিত হয়েছি যে এই গণহত্যার 5 মাস পরেও আওয়ামী লীগের একজন নেতাও ন্যূনতম কোনো দুঃখ প্রকাশ করে নাই। আওয়ামী লীগকে সরি বলতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, তাদের কর্মকাণ্ডের জন্য মাফ চেয়ে তাদের যাত্রা শুরু করতে হবে, তাহলেই কেবলমাত্র সময়ের সাথে তারা ধীরে ধীরে রাজনীতিতে আবার ফিরতে পারবে। তবে আবারও আমি বলছি, এটা কোনো নিকট ভবিষ্যতের কথা নয়, তাদের সময় লাগবে অনেক। আমরা আপনাদেরও নেতৃত্বের মুখে মাঝে মাঝে শুনছি এবং রাজনীতির গতিধারা দেখেও আমাদেরও মনে হচ্ছে যে -2 বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে খুব বহু চর্চিত, সেই বিষয়টা এখন আসছে বারবার এবং বলা হচ্ছে যে খালেদা জিয়া তিনি যে বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন না বারবারে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, সেটা হচ্ছে যে বিএনপি একটা আশঙ্কা আছে যে তাকে আবার দেশে ফিরতে দেওয়া হবে কিনা, কারণ তিনি চলে গেলে পরে -2 বা -4 এর ফর্মুলাটা পূর্ণতা পায়। এই বিষয়টা আপনি কিছু বলবেন যে এইরকম কোনো পায়তারা কি আপনারা লক্ষ্য করছেন? আমি আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ইনফরমেশন নেই, তবে ডেফিনেটলি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে কোনো না কোনো খবর নিশ্চয়ই আছে, না হলে তারা -2 কথা মহাসচিব কয়েকবারই বলেছেন, নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো খবর আছে। তবে -2 এর ব্যাপারে একটা কথা আমি বলবো, এই চেষ্টা 2007-8 হয়েছে, খুব রিগোরাসলি হয়েছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের মানুষের সমর্থন এবং ভালোবাসা যতক্ষণ পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোন চক্রান্ত আসলে সফল হবে না। আমি একটা কথা ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি যে মানুষের ভালোবাসা নেতা তৈরি করে, মানুষের ভালোবাসা যখন চলে যায় তখন সেই নেতার মৃত্যু হয়। শেখ হাসিনার কিন্তু রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। তো এভাবে যদি মানুষের ভালোবাসা যখন থাকবে না, সমর্থন থাকবে না, তখন আসলে -2 অটোমেটিক্যালি হয়ে যাবে। আরেকটি কথা, আপনি নির্বাচনের প্রসঙ্গে আমি আরেকবার একটু ফিরতে চাই। অনেকে বলছেন যে
বিএনপি আসলে আওয়ামী লীগকেও ভয় পাইছে বা পাচ্ছে, ছাত্রদের নতুন দল হবে তাকে তো ভয় পাচ্ছেই, এবং আওয়ামী লীগকেও ভয় পাচ্ছে যে তারা ঘর গুছিয়ে নিতে পারে, এবং মামলায় মানে জর্জরিত একটি দল, তাদের বিরুদ্ধে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে বিএনপি। এবং তাদের এই মানে তারা হয়তো ক্ষমতায় আসবে না এ কথা কেউ বলছেন না, কিন্তু বলছেন যে সেটা সেই ক্ষমতাটা হবে খুব একপেশে ক্ষমতা দখল, সেটাও খানিকটা অনির্বাচিত সরকারি একটা প্রতিষ্ঠিত হবে। দেখুন, আওয়ামী লীগ যদি নিজেকে নিজে ধ্বংস করে, কেউ তো তাকে রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগ যদি এমন পরিস্থিতি তৈরি করে যে মানুষ আওয়ামী লীগ থেকে 100% মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে তো আসলে এটা অন্য রাজনৈতিক দলের দায় নয়। আওয়ামী লীগ নিজেকে এমন অবস্থায় কেন নিল? ইলেকশন ম্যানিপুলেশন এক জিনিস, যেটা আওয়ামী লীগ 14, 18, 24-এ করেছে, আর রাজনীতির মাঠে কোন দলের বিরাট জনসমর্থন এবং অন্য দলের জনসমর্থনহীনতা, এটা ভিন্ন জিনিস। তো এখন যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিএনপি সহ অন্যান্য যে পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদের ভোট অনেক বেশি হয়েছে, মাঠে জনসমর্থন অনেক বেশি, এটা তো আসলে দোষের কিছু না। আরেকটি বিষয়, আপনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে কিছু পরিস্থিতি আশঙ্কা করে আপনি বলেছেন যে বাংলাদেশ খুব বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আপনি একটু যদি পরিষ্কার করেন যে ঠিক কি কি কারণে আপনি আরো ঝুঁকির কথা বলছেন। আমি ঠিক কোন বক্তব্যের প্রেক্ষাপটে বলেছিলাম যদি একটু মনে করিয়ে দিতেন আমাকে। মানে আপনি বলছিলেন যে মানে সরকার যেভাবে চলছে এবং যে ধরনের পদক্ষেপগুলি করছে এবং নির্বাচন নিয়েও তারা যেভাবে মানে ইয়ে করছে তাতে, এবং অর্থনীতি যে জায়গায় যাচ্ছে তাতে বাংলাদেশ একটা বড় ধরনের ঝুঁকিতেও পড়ে যেতে পারে। মানে এই জায়গাটা কি একবার। Certainly, certainly. দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বুঝি, যদি বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করতে চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ চায় তাদের প্রাত্যহিক জীবনযাত্রা যেন সহজ হয় এবং তাদের দৈনন্দিন যে জিনিসগুলো প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোর দাম হাতের নাগালে থাকে। এই সরকার কিন্তু প্রত্যেকটা জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুকের অনেকগুলো কারণ থাকতে পারে। সরকার বলছে পুলিশ এখনো অ্যাক্টিভ হচ্ছে না, সরকার বলছে পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা সেভাবে করছে না। এই যে সেভাবে সহযোগিতা করছে না, তাদেরকে সহযোগিতা করানোর দায়িত্ব তো সরকারে যারা আছে তাদের। তারা যদি সেটা না পারে, ডেফিনেটলি তাদেরকে তার মূল্য চুকাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা নন পলিটিক্যাল বা একটা অনির্বাচিত সরকারের ব্যাপারে প্রশাসন বা পুলিশ সেভাবে কোঅপারেটিভ হচ্ছে না। কিন্তু অন দি আদার হ্যান্ড, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, একটা নির্বাচিত সরকার থাকে, তখন পুলিশ প্রশাসন কিন্তু অন্যভাবে কাজ করবে। কারণ তারা জানে যে তারা যদি কাজ না করে, নির্বাচিত সরকারের শতভাগ ম্যান্ডেট আছে, শতভাগ ক্ষমতা আছে তাদের ব্যাপারে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার, এবং তারা সেটি নেবে। কারণ 5 বছর পর পর তাকে ভোটের মাঠে ফিরতে হবে, ভোট চাইতে হবে। তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে না ম্যানেজ করতে পারে, তাহলে ভোটের মাঠে তাদেরকে চড়া মাশুল দিতে হবে। তো সে কারণেই রাজনৈতিক সরকার তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে, এবং এসব কারণে প্রশাসন এবং পুলিশ অনেক বেশি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করবে। দেশে একটা স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় থাকবে। দুই হচ্ছে, অনির্বাচিত সরকার বা অরাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে, তখন আমরা দেখি বিনিয়োগ আটকে যায়। কারণ পরিস্থিতি ভোলেটাইল, কবে নির্বাচন হবে, কবে দেশে একটা স্থিতিশীলতা আসবে, এটি মানুষ জানে না। এবং অস্থিতিশীল বা মানে যখন একটা অনিশ্চয়তা থাকে, সেটার মধ্যে বিনিয়োগ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়। সে কারণে আমরা দেখছি ব্যবসার অবস্থা কিন্তু খারাপ। আমরা ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকেও আমরা খবর পাই, বড় ব্যবসায়ীরাও বলছেন যে নানান রকম সংকটে তাদেরকে মানে সময় পার করতে হচ্ছে। তো এই সংকটগুলো অনির্বাচিত সরকার যত বেশি সময় থাকবে তত বেশি ঘনীভূত হবে। তো এই সংকট থেকে বাঁচবার জন্য কিন্তু একটি দ্রুত নির্বাচন দরকার। এবং অর্থনীতি যদি অস্থিতিশীল থাকে, অর্থনীতি যদি স্টেবল না হয়, তখন কিন্তু পুরো সমাজ রাষ্ট্র কাঠামোর মধ্যেই তার একটা প্রভাব পড়ে, তার একটা ছাপ পড়ে। সে কারণে আমরা দেখছি চুরি, দুর্নীতি, মানে ছিনতাই, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, এগুলো এতটা ছিল না কখনো। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে
মানে এই সরকার যদি অন্তত সুশাসনটা এনশিওর করতে পারতো, তাহলেও কিন্তু আমি মনে করি যে দেশ এতটা ঝুঁকির মধ্যে পড়তো না। কিন্তু এই সরকার সুশাসন এনশিওর করতে পারে নাই, সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই, সরকার দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারে নাই। সো এই যে না পারাগুলো, যেগুলো মানুষের প্রতিদিনকার জীবনকে এফেক্ট করে, তার তো একটা রিপার্কেশন আছে। সে কারণে আমি বলছি যে দেশ একটা ঝুঁকির মধ্যে পড়বে। আপনি এই সরকারকে কি 0 দেবেন না 10-এ 1-2 দেবেন? এই সরকারকে আমি 10-এ 2-3 তো দেব এই কারণেই যে তারা কয়েকটি জায়গায় সাধুবাদ পাওয়ার মতন কাজ করেছে। এক হচ্ছে তারা দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করেছে, এটা 3 মাসের মধ্যে তারা প্রকাশ করেছে, এবং তার দুর্নীতির একটা মোটা দাগের চিত্র আমরা দেখতে পেয়েছি। 2 হচ্ছে বাংলাদেশের ডেটা ম্যানিপুলেশন নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় কতটা ম্যানিপুলেশন হচ্ছে এটা কিন্তু আমাদের হাতে ছিল না। আমরা ধারণা করেছি যে আমাদের পূর্ববর্তী সরকার ডেটাকে ম্যানিপুলেট করে দেখায়। এই সরকার ডেটা ম্যানিপুলেশনের জায়গাটিতে মানে যেটি সত্য পরিসংখ্যান সেটিকে তুলে ধরেছে। এতে অর্থনীতির অনেক সূচকে কিন্তু বাংলাদেশ নেমে গেছে, অবনমন হয়েছে বাংলাদেশে, কিন্তু আমরা সঠিক ডেটাটা পেয়েছি। সঠিক ডেটা পাওয়াতে যেটা হয়েছে, আমরা এখন জানি যে কোন খাতে আমাদের আসলে কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে কাজ করতে হবে। 3 হচ্ছে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে এই সরকার কথা বলেছে। অতীতে আমরা একটি অতি নতজানু সরকারকে দেখেছি যারা ভারতের স্বার্থকে প্রথম এবং দেশের স্বার্থকে অনেক পেছনে রেখে কথা বলেছে। বিকজ ভারতের সাথে আগের সরকারের একটা অলিখিত চুক্তি ছিল যে তুমি আমাকে যে কোনো ভাবে ক্ষমতায় রাখো, তারপরে আমি তুমি যা চাও বা যা না চাও সেটাও আমি তোমাকে দিব। হাসিনা তো এটাও বলেছে, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। তো এরকম একটি নতজানু একটা প্রদেশ হয়ে যাওয়া সরকারের পর আমরা দেখলাম নতুন একটি সরকার যে চোখে চোখ রেখে কথা বলছে, বর্ডার কিলিং এর ব্যাপারে আওয়াজ তুলছে, মানে আমাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেখানেও তারা শক্তভাবে অবস্থান নিয়েছে। এটা দেশের মানুষকে আনন্দিত করেছে, উৎসাহিত করেছে, এবং তাদের আত্মমর্যাদা বোধ ফিরে পাওয়ার ব্যাপারে সাহায্য করেছে। ভারতের প্রসঙ্গ যখন এলো তখন বলি যে বিএনপির একটা আন্দোলন দেখছি যে ভারতীয় পণ্য বর্জন করা হচ্ছে। তো আপনারা মানে আমার প্রশ্নটা যে ধরুন আপনার ব্যক্তিগতভাবে, হ্যাঁ বলুন। কিছু শুনতে গিয়েছিল। হ্যাঁ, আমি বলছি যে বিএনপির রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাজ দেখতে পেলাম যে ভারতীয় পণ্য পোড়ানো এই ব্যাপারটা হচ্ছে। তো আপনার ভারতীয় পোশাক আশাক কতটা আছে এবং আপনি আপনার এই ব্যাপারে ব্যক্তিগত অবস্থানটা কি? আমার ব্যক্তিগত অবস্থান খুব পরিষ্কার। আমি মনে করি যে এই ভারতীয় পণ্য পোড়ানোর কথা যেটা আপনি বললেন সেটা ওনার ব্যক্তিগত অভিরুচি, এখানে আমার মন্তব্য নাই। তবে দলীয়ভাবে কিন্তু ভারতীয় পণ্য বর্জনের কথা এভাবে দল কখনোই বলে নাই। এটা একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল কিছু ব্যক্তির উদ্যোগে। সেই সামাজিক আন্দোলনে অনেকেই সামিল হয়েছে, আবার অনেকেই সামিল হয়ও নাই। তো এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। আর ভারতের ব্যাপারে একটা কথা একটু পরিষ্কার করে বলতেই চাই যে বিবিসির রিপোর্ট কিন্তু আমরাও নজর রাখছি। ভারত যখন বাংলাদেশে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে তখন আমরা দেখছি নিউ মার্কেটে বেচা বিক্রি প্রায় বন্ধই, এবং তাদের যারা ব্যবসায়ীরা আছেন, দোকান মালিকরা আছেন, তারা কিন্তু দুঃখ করে বলছেন যে আমাদের বেচা বিক্রি অনেক কমে গেছে। ভারতে যারা চিকিৎসা নিতেন, আমাদের কিন্তু একটা বড় অংশ ভারতে চিকিৎসা নিতে, এবং যথেষ্ট খরচ করেই তাদেরকে ভারতে চিকিৎসা নিতে হতো। সেখানেও কিন্তু একটা ধাক্কা ভারতে এসছে। এবং আমাদের পর্যটন খাত, ভারতের পর্যটন খাতে কিন্তু আমাদেরও দেশের মানুষ মানে যথেষ্ট কন্ট্রিবিউট করেছে, সেখানে পর্যটনে গেছে, সেখানে তারা খরচ করেছে, সেখানেও কিন্তু ভারত একটা ধাক্কা খেয়েছে। তো বিষয়টি কিন্তু মিউচুয়াল, এটা কোনো একপাক্ষিক বিষয় নয়। ব্যারিস্টার ফারহানা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি এবারে। সেটি হচ্ছে যে আপনি সবসময় বাঙালির যা পরিচিত পোশাক, সেই পোশাকই আপনাকে সবসময় দেখি। সে আপনি আদালতে, রাজনীতির মঞ্চে, সর্বত্র আপনাকে সেইভাবে দেখি, বা সামাজিক অনুষ্ঠানে। কিন্তু ইদানিং লক্ষ্য করছি, ঠিক মানে সঠিক লক্ষ্য করছি কিনা জানি না, লক্ষ্য করছি যে আপনার কপালে একটা বেশ বড় লাল রঙের টিপ পরছেন আপনি।
এটা সম্ভবত আমি কয়েক মাস আগেও দেখিনি। তো আপনি যদি মনে হয় যে আমার অবজারভেশনটা ঠিক, তাহলে আপনি যদি কাইন্ডলি একটু ব্যাখ্যা করেন যে এটা কেন। আপনি ঠিকই দেখেছেন, আমি আগে একটু ছোট একটা টিপ দিতাম, এখন একটু বড় লাল একটা টিপ দেই। হ্যাঁ, কারণ আমি মনে করি এই বাংলাদেশটা সকলের, এই বাংলাদেশটা সহিষ্ণুতার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে সমানভাবে বাস করবার, নিরাপদে বাস করবার অধিকার আছে। এবং আমাদের দেশে গত কয়েক বছরে একটা ট্যাগিং কালচার গড়ে উঠেছে। আপনি ওই পোশাক পরছেন তাহলে আপনি ওই মতাদর্শের, বা আপনি এই পোশাক পরছেন তাহলে আপনি এই মতাদর্শের। না, পোশাক কোনো মতাদর্শকে বহন করে না। পোশাক বা সাজ হচ্ছে প্রত্যেকের যার যার ব্যক্তিগত অভিরুচি এবং যার যার ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার। তো আমি যদি মনে করি আমাকে ওই সাজটাতে ভালো দেখাচ্ছে, আমি ওই সাজটাই করবো, এবং এটি আমার ব্যক্তি স্বাধীনতা, এটি আমার নিজের ইচ্ছা। এখানে আসলে আপনার কথা বলবার কিছু নেই। এটি একটি বার্তা আমি দিতে চাই। আর 2 নম্বর যে বার্তাটা আমি দিতে চাই, যে অনেকেই মনে করে বাংলাদেশে বোধ করি একটা চরম মৌলবাদী শাসনের দিকে বাংলাদেশ যাচ্ছে, বা আওয়ামী লীগ না থাকলে বোধ করি বাংলাদেশে ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষরা অনিরাপদ হয়ে পড়বে। আমার সাজ সবসময় বাঙালি সাজ, এবং আমি এই সাজের মধ্যে দিয়ে আরেকটা বার্তা দিতে চাই যে আগামীর বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশ। এটি কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট গোষ্ঠীর বাংলাদেশ নয়। তো আমি আসলে আমার পুরো সাজটাই একটা বার্তা। আমি জানি না কতজন এই বার্তা ধরতে পারছে, বাট আমি পরিষ্কার করেই বলতে চাই আমার পোশাক একটি বার্তা তো বটেই। আপনি কি এইভাবে একটা সংস্কার প্রক্রিয়া চালু করেছেন ব্যক্তিগত স্তরে? কারণ বাংলাদেশে এই মুহূর্তে খুব আমি সংস্কার ব্যক্তিগত শব্দটি শুনি আমরা। আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কিছু করেছি যেটাকে আপনি আসলে দলীয় ফ্রেমে আটকাতে পারবেন না। ধরুন 2 তারিখ 3 তারিখে মাঠে নেমে আসা, স্টুডেন্টদের সঙ্গে শহীদ মিনারে দাঁড়িয়ে স্লোগান দেয়া, কিংবা আমার বাড়ি ভাঙচুর হয়ে যাওয়ার পরে আমি যখন মানে ভিডিও লাইভে এসে বললাম আমার বাড়িতে ভীষণ রকম তাণ্ডব হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই আমার দলীয় পরিচয়ের কারণে হয়নি। হয়েছে তার কারণ আমি 3, 4, 5 তারিখ স্টুডেন্টদের সঙ্গে মাঠে নেমেছিলাম, আগস্ট মাসে গণ অভ্যুত্থানের সময়, নির্দেশনাও ছিল না। গণ অভ্যুত্থানের দিনগুলো আর কি। গণ অভ্যুত্থানের 3, 4, 5 জুলাই আর কি, সরি অগস্ট, 2, 3, 4 অগস্ট। তো ওই সময়টা আমি মাঠে নেমে এসেছিলাম, পথে নেমে এসেছিলাম, সেটা আমার কোনো দলীয় নির্দেশনার কারণে নামিনি, এবং আমি বলেছিলাম যে আমি এসেছি আমার নিজের উদ্যোগে। একইভাবে এই যে আমার সাজের যে কথাটি আপনি বলছেন, এটাও কিন্তু আমার ব্যক্তিগত প্রতিবাদের একটা অংশ, আমার ব্যক্তিগত সংস্কার প্রক্রিয়ার একটা অংশ। আপনি কি কখনো এই নিয়ে কোনো ঝুঁকির মুখে পড়েছেন? কারণ আমরা কিছু ঘটনা দেখেছি যে টিপ পরা মহিলাদের হেনস্থা হতে হয়েছে, এরকম হয়েছে আর কি ঘটনা বিভিন্ন সময়। সম্ভবত আমি খুব পরিচিত মুখ বাংলাদেশে, সে কারণে আমি মুখোমুখি কোনো অপ্রীতিকর ঘটনার মুখে পড়িনি। তবে ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্ট আমি পেয়েছি, এবং এমনও হয়েছে যে আমার বক্তব্য বা আমার কথা নিয়ে কোনো আলাপ হয়নি, আমার কপালে লাল টিপ কেন, সেই টিপের আকার এত বড় কেন, এবং আমি মুসলমান কিনা, আমার মাথায় কাপড় নেই কেন, এগুলো নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে। আমি অমলদা আপনার মাধ্যমে আরেকটি কথাও পরিষ্কার করতে চাই, আমি যে পারিবারিক আবহে বড় হয়েছি সেখানে 5 ওয়াক্ত নামাজ যেমন হতো, রবীন্দ্রসঙ্গীতের চর্চা সকালে উঠেই আমাদের করতে হতো, আবার আমি নাচও শিখেছি। আমি কিন্তু ক্লাসিক্যাল নাচ শিখেছি, এবং 7 বছরের একটা কোর্স আমি করেছি সাধারণ নৃত্যে। তো আমার পরিবারে গান, নাচ এবং ধর্ম কোনোটার সাথে কোনোটার কোনো বিরোধ কখনো দেখিনি। আর আজকে আপনি আমাকে যেই সাজ দেখছেন, এই সাজ বাংলাদেশে ক্রমশই ক্ষীণ এবং কমে আসছে এই সংখ্যাটা, কিন্তু আমার খালাদেরকে, আমার ফুপিদেরকে, আমার মায়ের খালাদেরকেও কিন্তু আমি এই বাঙালি সাজেই দেখেছি। সো এটা আমার কাছে নতুন কিছু না, বরং বাংলাদেশে নতুন সংস্কৃতিতে আমি আসলে নিজেকে কিছুটা মার্জিনালাইজড মনে করি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ওয়ালের তরফে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার রাজনীতিতে আপনি এগিয়ে চলুন, এবং আবার ভবিষ্যতে আমাদের নিশ্চয়ই কথা হবে। আপনাকে আরেকবার কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন।
প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।